পানি লাগবে পানি, এই তিনটে শব্দ শুধুমাত্র তিনটা শব্দ না, এই তিনটা শব্দ ২৪-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে শক্তিশালী একটা তাণ্ডব, যে তাণ্ডব সারা দেশকে কাঁপিয়ে দিয়েছিল এবং নাড়িয়ে দিয়েছিল ১৫.৫ বছরের স্বৈরাচারী শাসকের গদিকে। তারই পরিক্রমায় বিদায় নিতে হয়েছিল শেখ হাসিনাকে ৫ আগস্ট, পালিয়ে যেতে হয়েছিল বাংলাদেশ থেকে। এই শব্দ তিনটি উচ্চারিত হয়েছিল একজন তরুণের কণ্ঠে, আমরা সবাই তার নাম জানি, মীর মুগ্ধ। আমরা ভুলে যাব না, ভুলে যায়নি। বাংলাদেশ যতদিন থাকবে কেউ কোনোদিন মীর মুগ্ধের কথা ভুলে যাবে না। আজকে আমাদের সাথে কথা বলবার জন্য উপস্থিত আছেন মীর মুগ্ধের বড় ভাই মীর দীপ্ত। আমরা এটাও নিশ্চয় জানি মীর মুগ্ধের একজন যমজ ভাই আছেন, ঠিক একই রকম দেখতে, মীর স্নিগ্ধ। মীর মুগ্ধ এবং মীর স্নিগ্ধের বড় ভাই মীর দীপ্ত আজকে আমাদের সাথে কথা বলবেন। কেমন আছেন? আছি, আল্লাহ বাঁচিয়ে রাখছেন, এটাই তো অনেক বড় শুকরিয়া। আলহামদুলিল্লাহ শেষে অনেক ভালো আছি। আসলে আপনাকে তো প্রশ্ন করবার কিছু নেই, আমরা মানে একদম ব্যক্তিগত পর্যায়ের আপনাদের পরিবারে ঘটে যাওয়া, বিশেষ করে ঠিক মীর মুগ্ধের মতো দেখতে, যেহেতু আপনার আরেকটি ভাই আছে, তাকে যখন আপনারা দেখেন বা তিনি যখন আপনাদের সামনে আসেন, তখন আসলে আপনাদের ভেতরে অনুভূতি, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আজকে কথা বলতে চাই। যেদিন ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ যে শব্দ তিনটার কথা বললাম, সেই শব্দ তিনটি তিনি যেদিন উচ্চারণ করেছিলেন সেদিনই তাকে চলে যেতে হয়েছিল, তিনি শহীদ হয়েছিলেন। সেই সময়ের অভিজ্ঞতার কথাটা যদি বলেন, আপনারা কিভাবে জানলেন বা জানার পর আপনারা আসলে কি করেছিলেন, বা আপনাদের অনুভূতি, পারিবারিক একটা অবস্থা যেটা তৈরি হয়েছিল সেটা কেমন ছিল? এই যে বললেন যে আরেকজন অবিকল মুগ্ধর মতন দেখতে রয়ে গেছে, ওকে দেখে যেরকম আমাদের সবসময় মুগ্ধর কথা আসলে মনে পড়ে, সেটা তো আসলে কখনো ভুলবার মতন নয়। আপনি যদি বলেন যে আমার চেহারাও অনেকটা মানে একই রকম কাছাকাছি, স্নিগ্ধ এবং মুগ্ধ। আমাদের ৩ ভাই এবং আমি দীপ্ত, ৩ ভাইয়ের চেহারাই আসলে অনেক সময় কাছাকাছি। অনেক মিডিয়াও আসলে আমাদেরকে এখনো পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে পারে না। অনেক প্রোগ্রামে দেখা যায় যে হয়তোবা আমি ছিলাম, স্নিগ্ধ ছিল না, সেগুলোতে আমি হয়তোবা ওর হয়ে কিছু কাজ করে দিয়েছি, মিডিয়া আমার ছবি এবং ভিডিও দিয়েই লিখে দিচ্ছে মীর স্নিগ্ধ ছিলেন, অথচ সেটা আসলে ঠিক না। তো আপনার যে প্রশ্ন করলেন যে 18ই জুলাইয়ের কথা, 2024-এর, যে মুগ্ধ যখন ইন্তেকাল করলো, শহীদ হলো, তো সেদিন এরকম মীর মুগ্ধ এবং স্নিগ্ধ তারা দুজনেই অনেক আগে থেকেই এই ধরনের সামাজিক কার্যক্রমের সাথে আসলে যুক্ত। আপনি যদি বলেন যে 2018-র যে কোটা আন্দোলন, তারপর নিরাপদ সড়ক আন্দোলন, তারপরে বনানীর এফআর টাওয়ারে যে অগ্নি নির্বাপনের জন্য ওরা দুইজনই ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পাওয়া, তো এই ধরনের সামাজিক কার্যক্রম ওরা অনেক আগে থেকে যুক্ত। এবং এর আগের আন্দোলনগুলোতেও ওরা ঠিক একইভাবে পানি বিস্কুট নিয়ে মানুষের পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিত। তো এটা আসলে আমাদের, আমরা বলবো যে সামাজিকতার একটি অংশ, যে আমরা সবাই তো আসলে এই ধরনের চিন্তাই করি যে একজনের বিপদে আরেকজন এগিয়ে যাব, পানি বিস্কুট যেগুলো প্রাইম নিড সেগুলো নিয়ে দাঁড়াবো। তো সেদিনও ঠিক ওভাবেই সে গিয়েছিল। স্নিগ্ধর হাতে 2 দিন আগে একটা বাইক অ্যাক্সিডেন্টে 5টি সেলাই লাগে এই কোণে আঙ্গুলে, তো যে কারণে স্নিগ্ধ তখন যেতে পারেনি। স্নিগ্ধকেও যাওয়ার জন্য মুগ্ধ ডেকেছিল, তখন স্নিগ্ধ বলেছিল যে আমি যদি এখন তোদের সাথে যাই, আমার তো হাতে এখন প্রচন্ড ব্যথা, দেখা যাবে তোরা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবি, তখন যেই কাজে আসলে যাচ্ছিস সেই কাজটা ঠিকভাবে করা হবে না, এর থেকে আমার ব্যথা কমলে আমি তখন এসে জয়েন করব, তোরা আগে মানুষকে সাহায্য করতে থাক। এভাবে ছিল আসলে মুগ্ধর বিদায় নেওয়া স্নিগ্ধর কাছ থেকে। আর আমার থেকে আসলে এর আগের দিন 17ই জুলাই সন্ধ্যায় বিদায় নিয়েছিল, কারণ আমরা সেদিন আমার বাবা মাকে নিয়ে এবং আমার ওয়াইফকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলাম। মুগ্ধই বিদায় দিতে গিয়েছিল, তো সেখানে বাস লেট করাতে আমার মুগ্ধ অনেক কথা হয়েছিল, অনেক ধরনের আলোচনা হয়েছিল, এই আন্দোলন নিয়ে কথা হয়েছিল, বাবা মায়ের সাথে কথা হয়েছিল। তো সেখানে মুগ্ধ আমাকে বলছিল, একটা প্রশ্ন করেছিল যে ভাইয়া
তোমার কি মনে হয় যে এই রাষ্ট্র কখনো আবার ওই একই ভুল করবে, যে ছাত্রদের উপর গুলি চালানোর মতন ভুল? আমরা যদি 69 দেখি, 52 দেখি, 71 দেখি, যে কোনো সময় প্রত্যেকবারই ছাত্রদের উপর গুলি চালানোর ফলাফল তো আসলে ভালো হয়নি। এই রাষ্ট্র তো সেখান থেকে শিক্ষা নেওয়ার কথা। তখন আসলে ওর কথার সুন্দর জবাব দিতে পারিনি। পরের দিন তো সে নিজেই মাথার ঠিক মধ্যিখানে গুলিবিদ্ধ হয়ে শহীদ হলো। তো এখন আসলে চিন্তা করি যে তখন সে কি ভাবছিল, তার প্রশ্নের জবাবের কি উত্তর পেল। তো সে গুলিবিদ্ধ হওয়ার পরপরই আশিক, ওর বন্ধু, এবং জাকির ওরা একসাথেই ছিল। সাথে সাথেই ক্রিসেন্ট হসপিটালে নিয়ে যায়, যা মাত্র 15 থেকে 20 কদম দূরেই ছিল। সেখানে নিয়ে যাওয়ার পরে আশিক স্নিগ্ধকে প্রথমে ফোন করে জানায় যে মুগ্ধ গুলিবিদ্ধ হয়েছে, তুই ক্রিসেন্টায়, আমরা এখন কিছু বুঝতেছি না। স্নিগ্ধ সাথে সাথে ছুটে যায়। এর মধ্যে স্নিগ্ধ আমাকে ফোন দেয়, দিয়ে বলে ভাইয়া মুগ্ধ বলে রাবার বুলেট খাইছে, তুমি আব্বু আম্মুকে নিয়ে এখনই ঢাকা যেভাবে পারো চলে আসো। তো এটা শুনে আমি আমার বন্ধুকে ফোন দিই, যারা এখানকার, আমরা যেহেতু এখানকার স্থানীয়, আমাদের জন্মই এখানে উত্তরাতে। তো আমার কিছু বন্ধুর সাথে সাথে যায়। এর মধ্যে আমি বাবা আমাকে দিয়ে রওনা দেই। তো সেখানে এর 10 মিনিট পরে আসলে স্নিগ্ধ আবার ফোন করে আমার কাছে হাওমাও করে কান্না করে বলছিল যে ভাইয়া মুগ্ধ বলে আর নাই, আমি কিছু বুঝতেছি না, তুমি যেভাবে পারো এখনই এখানে আসো। তো আমি সেটা শুনে আসলে প্রথমে আমার চিন্তা হয় আমার মায়ের প্রতি, কারণ আমার মা হচ্ছে হার্টের পেশেন্ট, ওনার অনেকটুকু হার্ট কাজ করে না। তো উনি তখন ওই মোমেন্টে ওই কথা শুনলে আসলে উনি সহ্য করতে পারবেন না, সেটা আমরা খুব ভালোভাবে জানি। তখন আর আমার বাবা মাকে আমি জানাতে পারিনি। তাদেরকে নিয়ে ঢাকায় আসার জন্য ব্যবস্থা করি। তাদেরকে বলা হয় যে মুগ্ধ আহত হয়েছে, আমাদের এখন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় যেতে হবে, আগে যাই, তারপরে দেখি কি করা যায়। এবং আমি আমার বাবা মার কাছ থেকে ফোন নিয়ে নিই, যাতে তাদেরকে অন্য কেউ কোনোভাবে জানাতে না পারে। তো সেই ফোনগুলো আমাকে রিসিভ করতে হচ্ছিল, বাবা মার সামনে আসলে নিজেকে অভিনয় করতে হচ্ছিল। যে বাবা এর মধ্যে জিজ্ঞাসা করেছেন যে মুগ্ধ কি কোথায় আঘাত পেয়েছে, মাথায় আঘাত পেয়েছে কিনা। তাই আমি বললাম হয় ফেসে, মুখে মনে হয় আঘাত পেয়েছে, এখনো বোঝা যাচ্ছে না। আমার চাচি, চাচা, আমার ডাক্তার, ওনারা আছেন এখানে, ওনারা দেখছেন। তারপর একসঙ্গে বললেন যে সত্যি করে বলো আছে না নাই। তো সেই কথা আসলে আমি আর জবাব দিতে পারি নাই। গাড়িতে তখন সামনের দিকে তাকিয়েছিলাম, ইন্টারনেট নাই, টিকিট কাটা যাচ্ছিল না বিমানের, অন্যরা সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল। সে অনেক গল্প আসলে বলা শুরু করলে শেষ হবে না। তারপরে তো আসলাম, একেবারে মুগ্ধর নিথর দেহের কাছে আসার আগ পর্যন্ত আমার বাবা মাকে জানতে দেওয়া হয় নাই যে ও আসলে নাই। যখন মা আসেন উনি অজ্ঞান হয়ে পড়ে যান, 8-9 বারের মতন সেন্সলেস হয়েছেন। তো বাসায় যেহেতু চাচি, আমার স্ত্রী, ওনারা ডক্টর, ওনারাই তখন সেবা শুশ্রূষা করে বারবার ঠিক করেছেন। তো 4 ঘন্টা পর্যন্ত আসলে আমার মা মুগ্ধর লাশটাও দেখতে পারে নাই, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তারপর যখন শেষমেশ আমি গিয়ে ওনাকে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখালাম, আর মা যখন হচ্ছে শেষ চুমু এঁকে দিচ্ছিলেন মুগ্ধর কপালে, তখন স্নিগ্ধ আমাকে বলছিল যে দেখো, এক মা হচ্ছে গিয়ে কপালে চুমু এঁকে দেয়, আর আরেক মা যাকে আমরা দেশমাতা বলি, সেই দেশ হচ্ছে সেই কপালেই গুলি চালায়। তো এইভাবে আসলে মুগ্ধর বিদায়টা হয় আমাদের মায়ের কাছ থেকে। মুগ্ধ চলে যাওয়ার পর মানে যখন আপনি স্নিগ্ধকে দেখেন, তখন আসলে মানে কখনোই ভুল হয় না বা এরকম কিছু মনে হয় না যে হয়তো মুগ্ধই ফিরে এসছে বা মুগ্ধ হয়তো চলে যায়নি, এ ধরনের কোনো অনুভূতি কি কখনো হয়? না, আসলে সেটা হয় না। কেন? মুগ্ধ মুগ্ধই, স্নিগ্ধ স্নিগ্ধ, দেখতে একরকম, কিন্তু অনেক কিছুতে আসলে আমরা তো ছোটবেলায় যখন জন্ম হয়েছে তখন থেকে কেন জানি না আমরা আলাদা করতে পারি কে মুগ্ধ আর কে স্নিগ্ধ। অনেকেই, বেশিরভাগই আসলে ওদেরকে আলাদা করতে পারতো না। মুগ্ধর চোখের নিচে একটা ছোট্ট তিল ছিল, এই যে এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা স্পট ডান পাশে, এই তিল ছিল, স্নিগ্ধর এই তিল ছিল না। কিন্তু মুগ্ধ ইন্তেকাল করার 1 মাস পর থেকে আমরা এখন লক্ষ্য করতেছি যে স্নিগ্ধর ঠিক একই জায়গাতে ছোট্ট করে তিল ওঠা শুরু হয়েছে। এখন খুবই ছোট, এত বড় না মুগ্ধর
যতটুকু বড় ছিল, স্নিগ্ধ একবারে একই জায়গাতে তিল উঠছে। মুগ্ধ আমাদের মধ্যে খুব লিডারশিপ কোয়ালিটির দিক দিয়ে অনেক অনন্য ছিল। যখন প্রয়োজন হতো সে খুবই নরম থাকতে পারতো, যখন প্রয়োজন হতো খুবই শক্তভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারতো। ওই হিসেবে স্নিগ্ধ হচ্ছে একেবারে নরম, আমি আবার একটু বেশি শক্ত। আমাদের মাঝামাঝি ছিল আসলে মুগ্ধ। ও বেশি হাসি খুশি ছিল আমাদের মধ্যে, বাকিরা আমরা দুইজন একটু কাঠখোট্টা রকমের। তো এই সবকিছু মিলে আসলে মুগ্ধ পুরোপুরি আলাদাই ছিল আমাদের মধ্যে থেকেও। তো মুগ্ধকে মনে পড়ে আলাদা হবে স্নিগ্ধর মাধ্যমে। আসলে আমরা হয়তো স্নিগ্ধকে যখন দেখি, তখন যখন আমরা কিছু একটা করতে যাই, স্নিগ্ধর কিছু একটা করতে গেলে তখন অটোমেটিক্যালি মানে মুগ্ধর কথাটা চলে আসে। সেভাবেই আসলে মুগ্ধর কথাটা বেশি মনে পড়ে আমাদের। মানে বাবা মা কি বিষয়টাকে 1 বছরের বেশি সময় পার হয়ে গেছে, এখন মানে মেনে নিতে পেরেছেন, কিংবা নাকি এখনো আসলে সেই যে কষ্ট সেটা এখনো তাড়িয়ে বেড়ায়? সেটা তো আসলে আমি ভাই, আমার কাছে অনুভূতি একরকম, বাবার কাছে অনুভূতি একরকম, আর মায়ের অনুভূতি আসলে পৃথিবীতে মা বাদে আর কেউ কল্পনাই করতে পারবে না। সেই কষ্টের কথা চিন্তা করার মতন মানে সাহসটুকু পর্যন্ত আমাদের নাই। এখন মা তো প্রতি পদে পদে প্রত্যেকটা স্মৃতিতেই আসলে মুগ্ধকে খুঁজে। একসাথে 2টা ছেলেকে বড় করা তো আসলে খুব সহজ কথা না, যাদেরই জমজ আছে তারা সবাই জানে। এখন এই যে গুম খুনের যে একটা ডকুমেন্টারি বের হলো এই রিসেন্টলি, ওইখানে দেখেছেন যে ডক্টর নাবিলা ইদ্রিস যে বলেছেন না যে টু কোপ, আসলে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য ভুলে যাওয়ার একটা যে প্রবণতা থাকে, সেটা আসলে আমাদের মধ্যেও আছে। আমরাও আসলে চেষ্টা করি যতটুকু পারা যায় ভুলে থাকার জন্য, কিন্তু তারপরে বারবার মনে পড়ে। এর মধ্যে দিয়ে এখনো যাচ্ছি আসলে। মুগ্ধ সহ আরো যারা শহীদ হয়েছেন, যাদেরকে আসলে মেরে ফেলা হয়েছে, রাষ্ট্র যাদেরকে মেরে ফেলেছে, সেই সময়ের রাষ্ট্র শেখ হাসিনা, তাদের বিচারের যে প্রক্রিয়া চলছে সে ব্যাপারে কি আপনারা সন্তুষ্ট যে যতটা দ্রুততার সাথে বা যেভাবে আসলে বিচারটা হওয়া আপনারা প্রত্যাশা করেছিলেন সেভাবে কি বিচার হচ্ছে? অবশ্যই তো বলবো না, তা তো অবশ্যই না। শুধু আমি বলবো না, দেশের প্রত্যেকটা নাগরিকই সেই কথাই বলবে। এখানে এতগুলো তথ্য প্রমাণ, এই যে অভ্যুত্থানের সময় মানুষজন যেখানে জড়ো হয়েছে, প্রত্যেকটা জায়গা আসলে কমার্শিয়াল স্পেস, যেখানে মানুষজন জড়ো হওয়ার মতো জায়গা ছিল, সেখানে সিসিটিভি ক্যামেরার অভাব নাই, সিসিটিভি ফুটেজের অভাব নাই। সে সময় তো পুলিশ নিজেদের জন্য, আন্দোলনকারীদেরকে ধরার জন্য সিসিটিভি ফুটেজ গুলো কালেক্ট করেছিল। সেখানে তো আছে যে কারা এই নাশকতা গুলো করেছে, আন্দোলনকারীদের উপরে কারা এরকম পৈশাচিক আক্রমণ করেছে, সেই ফুটেজ গুলো তো সেগুলো তো আছে। এত সিসিটিভি ফুটেজ, আপনার সিডিআর বলেন যে তার মোবাইলের লোকেশন গুলো একেবারে হুবহু ট্রেস করা যাচ্ছে, সেখানে এত এত অডিও ক্লিপ ফরেন্সিক করা, সবকিছু এত তথ্য প্রমাণ চোখের সামনে থাকার পরেও, বিশেষ করে আমি যদি বলি মুগ্ধর ব্যাপারটাই যদি আমি বলি, কে গুলি করেছে, কোথা থেকে গুলি করেছে, কখন পড়লো, হাসপাতালে নিয়ে যাওয়া হলো কিভাবে, হাসপাতাল থেকে কখন বের করা হলো, প্রত্যেকটা সিসিটিভি ফুটেজই রয়ে গেছে, আমি নিজে সংগ্রহ করে দিয়েছি। তারপরেও আজকে 1.5 বছর সেটা এখনো ট্রায়ালে পর্যন্ত যায়নি, এখনো তদন্তাধীন অবস্থাতেই রয়ে গেছে। তো এগুলো তো আসলে হতাশার ব্যাপার। সেটা তো আমি বললাম আইসিটি মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, যেখানে তারা বিশেষভাবে পারদর্শী এই ব্যাপারে কাজ করার জন্য, তারা করছে, তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই, তারা আসলে তাদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করছে। বাট যে ইনভেস্টিগেশন করবে, যে তদন্ত করবে, সেটা তো আসলে আইসিটির প্রসিকিউটর করবেন না, সেটা তো পুলিশেরই একজন। তিনি যদি 1.5 বছর হয়ে যায় এখনো তদন্ত অবস্থাতে রাখে, তো এটা তো আসলে অনেকটা হতাশার। আর আইসিটিতে সবার নজর আছে, আর থানায় যেগুলো মামলা হয়েছে সেগুলোর কথা আর কি বলবো, সেগুলো তো এখনো বলা যায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এই ধরনের একটা অবস্থায় রয়েছে। এখন আমাদেরকে দায়িত্ব নিয়ে সেগুলো নিয়ে কাজ করতে হচ্ছে, আমাদেরকে দায়িত্ব নিয়ে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হচ্ছে, আমরা যারা ভুক্তভোগী গিয়ে আমাদেরকে পরামর্শ দিতে হচ্ছে যে এই জিনিসগুলো এইভাবে কেন করা হচ্ছে না, যেটা আসলে তাদের কাজ, তারা তো দায়িত্ব নিয়েছে এই কাজগুলো করার জন্য। আমাদের
বলার পরে আমাদের পরামর্শ শুনে তারপরে মনিটরিং সেল করা হয়, সেখান থেকে কাজ করা হয় যে মামলাগুলো আলাদা পর্যন্ত করা হয় না, কোনগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা আর কোনগুলো হচ্ছে আর অন্যান্য মামলা। তো আদালতে যখন উঠছে, যে জাজ, যে বিচারক, উনি তো আসলে বুঝতে পারছেন না কোনটা কিসের মামলা। উনি তো ওনার যে স্বাভাবিক নিয়ম সেভাবে সবগুলোতেই একইভাবে সময় দিয়ে যাচ্ছেন, ডেটের পরে ডেট দিয়ে যাচ্ছেন। এই যে সময় ক্ষেপণ, সেটা তো আসলে এটা একটা প্রাইম চাহিদা হিসেবে এই মামলাগুলোতে আলাদাভাবে নজর দেওয়ার কথা ছিল, কিন্তু তা তো আমরা পাইনি। এগুলো তো আসলে সত্যি হতাশার বিষয় আমাদের জন্য। এই ব্যাপারে আপনারা যখন আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন, তাদের দিক থেকে কি আপনাদেরকে মানে পূর্ণাঙ্গ সহযোগিতা, সর্বোচ্চ সহযোগিতার যে বিষয়টা, সেটা আপনারা পেয়েছেন? আমরা এখন আইন মন্ত্রণালয়ে মোটামুটি পেয়েছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো পুরোপুরি পাইনি। আইন মন্ত্রণালয় থেকে একটি মনিটরিং সেল করা হয়েছে। হ্যাঁ, সেখান থেকে যে কাজ করা হচ্ছে সেটা তো আসলে তাদের অনেক আগে থেকে করার কথা ছিল, আমাদের গিয়ে বলার কথা ছিল না। আমি যদি বলি, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার, উনি নিজে তো একজন লয়ার, উনি তো জানেন যে আইনের কোন জায়গাতে কোন কোন লুপহোল, মানে ফাঁক ফুকর যে বলি, সেগুলো আছে। তো উনি একজন এক্সপার্ট হয়ে উনি যদি সেই ব্যবস্থাগুলো আগে থেকে না নেন, আমাদেরকে গিয়ে যদি তাকে বলতে হয় এই ব্যবস্থাগুলো নেওয়ার জন্য, সেটা আমাদের জন্য দুঃখজনকই হওয়ার কথা। তারপরেও আমরা আশাবাদী যে বলার পরে উনি সাথে সাথে পদক্ষেপ নিয়েছেন, সেজন্য আমরা মিনিমাম হলো আমরা কৃতজ্ঞতা বোধ অবশ্যই আছে, কিন্তু এই কাজগুলো আরো আগে থেকে করার কথা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেভাবে সাড়া পাচ্ছেন? এখনো আমরা সে ধরনের পাইনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শহীদ পরিবারদেরকে নিয়ে আগে নিয়মিত বসতেন 2 সপ্তাহে বা 3 সপ্তাহে, যারা যেতে পারতো তাদেরকে মামলার আপডেট গুলো দেওয়ার জন্য, কিন্তু এখন আর সে ধরনের কোনো কিছু দেখছি না। আমরা যদি বলি যে 114 জন যে অজ্ঞাতনামা আছে রায়ের বাজারের আঞ্জুমান মুফিদুল থেকে কবর দেওয়া হয়েছে, সেটি নিয়েও আমরা চেষ্টা করি যে এই শহীদ এবং আহতদের যতটুকু সম্ভব সাহায্য করার জন্য, যেহেতু আমরা মোটামুটি গুছিয়ে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোর ব্যাপারে কাজ করতে পারি, তাদের হয়ে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করি। তো এই 114 জনের ব্যাপারে আমরা গিয়েছিলাম, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছি, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছি। সেখানে সবকিছু, স্বাস্থ্য মন্ত্রণালয়ে সবকিছু ঠিক করা হয়ে গেল আমাদের, যে কোন ডাক্তাররা থাকবেন, কি প্রসিডিউরে সেই লাশগুলো উত্তোলন করা হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে, তারপরে কিভাবে টেম্পোরারি মর্গও করা হবে, যেখানে রেখে ডিএনএ স্যাম্পলগুলো কালেক্ট করা হবে। এভাবে সবকিছু সম্পন্ন করা হলো। তারপর থাকলো হচ্ছে আইনি একটা বাধা, সেটার জন্য কোর্টের থেকে একটা অর্ডার আসলো যে এই লাশ উত্তোলন করে ডিএনএ স্যাম্পল নেওয়া হোক। তারপরে আসলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ে দাঁত এবং চুল থেকে ডিএনএ কালেক্ট করার মতন টেকনোলজি নেই, কিন্তু সেটা আছে সিআইডির কাছে। তো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলাম, যাওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বললাম, ওনারা খুব একটা পজিটিভ ছিলেন না এই ব্যাপারে। তারপর যখন কথা বলতে বলতে এক সময় স্বরাষ্ট্র উপদেষ্টা উনি নিজে কবরস্থানে গেলেন, উনি প্রেস ব্রিফিংও করলেন যে লাশ উত্তোলন করা হবে 4 দিন পর থেকে, আমরা ডিএনএ স্যাম্পল কালেক্ট করব। কারণ ডিএনএ স্যাম্পলগুলো রেখে দিলেই তো আমার কোন কবরে কার ডিএনএ সেটা আমি চিহ্নিত করে রাখতে পারতেছি। তারপর মনে করেন আপনার ভাইকে আপনি পাচ্ছেন না, ওই অভ্যুত্থানের সময় হারিয়ে গেছে, বা আরেকজনের ছেলেকে অভ্যুত্থানের সময় হারিয়ে গেছে, মেয়েকে হারিয়ে গেছে, তো সে গিয়ে যদি লিখিত অভিযোগ দায়ের করে, তার ডিএনএ এর সাথে একটু চেক করে দেখলেই তো যদি মিলে যায় তাহলে তো দেখিয়ে দেওয়া যায় যে এই কবরটা তার। অন্ততপক্ষে এটা তো আসলে মানবতার মধ্যেই পড়ে। তো এটার জন্য আমরা অনেক দৌড়াদৌড়ি করলাম, কিন্তু এখনো পর্যন্ত এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা সেই 2 মাস আগে গিয়ে এই কথা বলে আসলেন, এখনো পর্যন্ত তার কোনো পদক্ষেপ নেই এই ব্যাপারে, ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে এখনো ওঠানো হয়নি। তো এগুলো তো আসলে হতাশার কথাই ব্যক্ত করে আমাদেরকে, এগুলো তো তাদের মুখ্য কাজ হওয়ার কথা ছিল। তার মানে জুলাই অভ্যুত্থানের পর, মানে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, যে বাংলাদেশের প্রত্যাশা আমরা করেছিলাম, আপনার দৃষ্টিতে সেই বাংলাদেশের পথে আসলে আমরা খুব একটা এগোতে পারিনি? এগোতে পারিনি বলতে আসলে এক হিসাবে আবার এগোতে পেরেছি। এটা আসলে আমি যদি বলি যে ইতিহাস যদি আপনি দেখেন, ইতিহাসও তাই বলে যে একটি বড় অভ্যুত্থানের পরে আসলে আরো কিছু ছোট ছোট অভ্যুত্থানের মাধ্যমে দেশ একটা স্টেবল পর্যায়ে যায়। তো এই অভ্যুত্থান আসলে এই মীর মুগ্ধরা, আবু সাইদরা, আহনাফরা, ওরা সবাই দেখিয়ে দিয়ে গেছে কিভাবে প্রতিবাদ করতে হয় অন্যায়ের বিরুদ্ধে,
কিভাবে নেমে আসতে হয়, সেই প্রতিবাদ করার জন্য যদি আমাকে রাস্তায়ও নেমে আসতে হয়, রাস্তায়ও নেমে আসতে হয়। তারা এই রাস্তাগুলো দেখিয়ে দিয়ে গেছে। আমার মনে হয় না যে আগামী কোনো সরকার জনগণের জন্য একবার ন্যূনতম কাজগুলো যদি না করে সে ক্ষমতায় থাকতে পারবে। মানুষ এভাবে নেমে আসবে, অন্যায়ের প্রতিবাদ করতে নেমে আসবে। এটা তো আসলে একটা শুরু। এই যে বিশাল শুরু, সেটাই তো আসলে একটা বড় প্রাপ্তি অভ্যুত্থানের। তার মানে সামনে জাতীয় সংসদ নির্বাচন, আপনি কি মনে করেন যে স্পিরিট বলেন বা যে প্রত্যাশা বলেন, যার ভিত্তিতে আসলে 24-এর অভ্যুত্থানটা হয়েছিল, এই নির্বাচনের পরে যখন মানে জনগণের সরকার বলা হয়, যেটা জনগণের প্রতিনিধিত্বমূলক যে সরকার, যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমাদের প্রত্যেকের, আমরা যতগুলো রাজনৈতিক দল এই দেশে আছে, সাধারণ মানুষ যারা আছেন, অংশীজন যারাই আছেন, তারা প্রত্যেকেই বলেন যে এই সরকারটাকে তারা ওন করেন, এটা আমাদের সরকার, আমরা যে সরকারটাকে বসিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। কিন্তু এরপরে সামনে জাতীয় সংসদ নির্বাচনের পর জনগণের প্রতিনিধিত্বমূলক অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকার আসবে। আপনার প্রত্যাশা কি এই পরবর্তী সরকারের কাছ থেকে, এটা জানতে চাই। এবং আরেকটা বিষয়, যে আপনি কি মনে করেন যে প্রত্যাশার উপরে আসলে 24টা এসেছিল, মুগ্ধরা জীবন দিয়েছিল, আবু সাইদ ওয়াসিমরা জীবন দিয়েছিল, সেই প্রত্যাশা পূরণ হবে? আচ্ছা, আপনি যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষার কথা বললেন, আসলে যে কারণে শুধু তো মুগ্ধরা না, এই বাংলাদেশের সবাই আসলে নেমে এসেছিল, দল মত নির্বিশেষে সবাই নেমে এসেছিল। সেই আকাঙ্ক্ষা থেকে এখন আমরা অনেক যোজন যোজন দূরে রয়েছি বলে আমার মনে হয়। তো তার জন্য আমাদের সবাইকেই আসলে কাজ করতে হবে যার যার জায়গা থেকে, এছাড়া তো সম্ভব না। আপনার মানুষের যে মেন্টালিটি আমরা বলি, সেটা আসলে নিজের আত্ম উপলব্ধি অথবা রাজনৈতিকভাবে সমগ্র দেশে পরিবর্তন হওয়া ছাড়া কিন্তু আসলে খুব সহজে একটা পরিবর্তন করার উপায় নেই। আর আছে মিডিয়া, আপনাদের মতন যারা মিডিয়ারা আছেন, তাদের এই ক্ষমতাটা আছে, শক্তিটা আছে যে মানুষের মেন্টালিটিটা চেঞ্জ করে ভালোর দিকে নিয়ে আসার জন্য, যদি আপনারা তুলে ধরতে পারেন সেভাবে। তো পরবর্তী সরকারের কথাই যদি বলেন, যে জনগণের সরকার, যে নির্বাচিত সরকার এর কথা বলেন, তা আমাদের প্রত্যাশা তো আসলে এখনই কিছু বেসিক বিষয়, এই আকাঙ্ক্ষার যেহেতু পূরণ হয় না এখনো, এই আকাঙ্ক্ষা পূরণের জন্য যে বেসিক নিডগুলো একেবারে খুবই স্বাভাবিক এবং স্পষ্ট নিড আমাদের, তো সেই নিডগুলোর ব্যাপারে তো আসলে প্রয়োজনগুলোর জন্য আমাদেরকে ঐকমত্য হতে হবে আগে। তো সেটা তো এখনই হওয়া সম্ভব, যে যেই সরকারে আসুক, জনগণ যাকে নির্বাচিত করুক, সেই বেসিক জিনিসগুলো একেবারে, আমি তো সবগুলোর কথা বলছি না, সবগুলো তো ঐকমত্য হওয়া কখনোই সম্ভব হবে না, কারণ মানুষে মানুষে বিভেদ থাকবেই, এটাই তো আসলে গণতন্ত্র। কিন্তু এর মধ্যে যেগুলো বেসিক নিডগুলো, যেগুলো আসলে সবাই একমত, সেগুলোতে ঐকমত্য হয়ে যে অনেক দূরবর্তী সময়ের জন্য, লং টার্মের জন্য যে কাজগুলো আমাদেরকে করা লাগবে, সেটা যে সরকারে আসুক যে ওই কাজগুলো করবে, সেই কথাটুকু তো আমাদেরকে দেওয়া উচিত। এবং সেই অনুযায়ী আসলে পরবর্তী সরকারও যে এই আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য যে কাজ করে যাবে, সেটার একটা ইনসিওরিটি, নিশ্চয়তা আসলে এখনই প্রয়োজন, যাতে মানুষও তাকে গ্রহণযোগ্য করতে পারে। যে সরকার এভাবে বা যে দল সেভাবে আমাদেরকে এই নিশ্চয়তা দিতে পারবে, অবশ্যই জনগণের সাপোর্টও তার প্রতি অনেক ভারী হয়ে যাবে। 3 দিন পরেই, আগামী 17ই অক্টোবর 2025 জুলাই সনদ স্বাক্ষর হতে যাচ্ছে। যে সনদে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, কিছু কিছু বিষয়ে দ্বিমত রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর হতে যাচ্ছে 3 দিন পরেই। আপনি যেটা বললেন যে রাজনৈতিক দলগুলো এবং অংশীজনরা যে সকল বিষয়ে একমত রয়েছে, যাতে ভবিষ্যতে যে যারাই সরকারে আসুক না কেন তারা সেটা করতে বাধ্য থাকে, সেটার একটা শুরু নিশ্চয়ই আগামী 3 দিন পরে হতে যাচ্ছে। আর একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি এই বিষয়টার সাথে শুরু থেকে ইনভলভ ছিলেন, শহীদদের এবং আহতদের যে তালিকা করা হয়েছে, সেটা কি সঠিকভাবে করা হয়েছে? বা এখন পর্যন্ত আমরা কি বলতে পারি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের তালিকা এবং আহতদের তালিকা এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা, এই বিষয়টা ঠিকঠাক মতো করতে পেরেছে, বা করার অন্তত চেষ্টাটা তারা করেছে? চেষ্টা আসলে করেছে, হয়তোবা সরকার উপর মহল থেকে
আমি যদি স্পেসিফিক বলি, উপদেষ্টারা তাদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু সমস্যা হচ্ছে আপনার যে কাজগুলো করবে, মাঠে যে কাজগুলো করবে, ইমপ্লিমেন্টেশনের জায়গাগুলো, সেগুলোতে তো সরকারি আমলারাই রয়েছেন। সে আমলাদের অনেকেরই সদিচ্ছার অভাব পেয়েছি আমরা নিজেরাও এ ব্যাপারে কাজ করেছি। তো এ ব্যাপারে কাজ করতে গিয়ে কয়েকটি স্টেক হোল্ডার আসলে এই ব্যাপারে কাজ করেছে। ওই সময় ছাত্র আন্দোলনের যে ছাত্ররা ছিল তারাও কাজ করেছে তাদের মতন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যে করা হয়েছে, তারা তাদের মতন করে কাজ করেছে। সেখানে স্কাউটদেরকে ইনভলভ করা হয়েছে, যেহেতু তারা খুবই অর্গানাইজ ডিসিপ্লিন একটা ওয়েতে আছে এবং তারা সততার সাথে কাজ করে। 64 জেলাতে স্কাউটের কমিটি রয়েছে, তারা এই ব্যাপারে কাজ করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এই ব্যাপারে কাজ করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে যে সিভিল সার্জন আছেন, তারা এই মাঠ পর্যায়ের কাজগুলো করেছেন। এভাবে করে কয়েকটি মাধ্যমে আসলে তথ্য সংগ্রহ করা হয়েছে। তো এই তথ্য সংগ্রহের মধ্যে হয়তোবা সমন্বয়হীনতার কিছুটা অভাব রয়েছে। তো সেটা করতে গিয়ে আপনি যদি দেখেন যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেই লিস্ট রয়েছে, তার মধ্যে কিন্তু বেশিরভাগই যারা ভুয়া রয়েছিল তারা কিন্তু আসলে সেই লিস্টের মধ্যে নাই। হয়তোবা কিছু আছে যেটা মানুষের এরর অফ মার্জিন আমরা যেটা বলি, যে সেটা খুবই কম। এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ভুয়া মানুষ টাকা পেয়েছে এই ধরনের মানুষও খুব কম আছে। পেয়েছে কখন? যখন সরকার একটা গ্যাজেট দিয়ে দিল যে হ্যাঁ, এই যে 834 জন, এটা আমরা একটা গ্যাজেট দিয়ে দিলাম, ওনারা হচ্ছে শহীদ হয়েছেন। সরকারের গ্যাজেট থাকলে তো তখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দিতে বাধ্য, যে যেই আসবে সে বলবে আমি গ্যাজেটে আছি, তো আমার গ্যাজেটে তো আসলে ভেরিফিকেশন হয়েছে। তো সেখানে আসলে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই সিভিল সার্জন বা সরকারি আমলা যারা আছেন তাদের উপরেও অনেক ধরনের প্রেশার আছে, রাজনৈতিক চাপ থাকে অনেক সময়। বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতা গিয়ে হয়তো বা বলছেন যে আমার অমুক 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 নেতা বা কর্মী শহীদ হয়েছেন, আপনারা এখনই আপনি সেটা লেখার ব্যবস্থা করেন। তো এই ধরনের চাপের ক্ষেত্রে দেখা গেছে অনেক জায়গায় এই ধরনের ভুল ত্রুটি হয়েছে তাদের। তো সেগুলো আসলে আবার পুনরায় যাচাই বাছাই করা হচ্ছে, সেগুলো বারংবার যাচাই বাছাই করা হচ্ছে, যাতে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে তখন যেরকম একটি লিস্ট হয়েছিল, নিজেরাই দেখতে পাচ্ছি যে কতজন ভুয়া মুক্তিযোদ্ধা বের হচ্ছে, এ ধরনের কোনো কিছু যাতে না থাকে এবং এটি যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য এখনো পর্যন্ত আবারও যাচাই বাছাই করা হচ্ছে এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কেও আবারও বলা হয়েছে সেটি যাচাই বাছাই করার জন্য। আচ্ছা, যে সংখ্যার যে তারতম্য, আমরা কোথাও 1,500 শহীদ হয়েছেন শুনতে পাই। আপনি একটু আগে বললেন যে সরকারি যে গেজেট সেখানে 834 জনের নাম এসছে, কেউ কেউ বলেন যে 2000 শহীদ হয়েছেন। আমরা 2000টা যদি সরিয়েও রাখি, আমরা মোটা দাগে সরকারের পক্ষ থেকেই অনেকেই বলেছেন, সরকারের দায়িত্বশীল পদে থেকে অনেকে বলেছেন 1,500 শহীদ হয়েছেন, কিন্তু আবার সরকারি গেজেটে আমরা 834 জন দেখতে পাচ্ছি। এই ডিফারেন্সটা আসলে কেন হচ্ছে? আচ্ছা, এই ডিফারেন্সটা হচ্ছে এই যে আপনার তালিকা করতে গিয়ে বললাম যে কয়েকজন স্টেক হোল্ডার তাদের জায়গা থেকে করছেন। তো সেখানে আপনি যদি দেখেন, এই যে আমি একটু আগে বললাম যে 114 জনের অজ্ঞাতনামার কবর রয়েছে রায়ের বাজারে, সেখানে আসলে কয়জন এই জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ হয়েছেন সেটাও তো নিরূপণ করা হয়নি, সেটাও কিন্তু এই গ্যাজেটে নেই। তো সেখানে একটা তারতম্য রয়েছে। এরকম অনেকেই আছেন যে তখনকার সময়, সেই প্রিভিয়াস আগের রেজিমের সরকারের সময় ভয়ে ভীত হয়ে তার নিজের আত্মীয়ের লাশ নিয়ে জঙ্গলে নিয়ে পুঁতে ফেলছেন, জঙ্গলে নিয়ে কবর দিয়ে দিচ্ছেন, যে তার এলাকায় যদি সেই দলের লোকজন জানতে পারে তাহলে তাদের পুরো পরিবারকে ধ্বংস করে ফেলবে। এই ভয়ে যে জঙ্গলে দাফন করেছে তারা তো এখনো সামনে আসতে পারে নাই, কিন্তু তাদের এলাকার অনেকেই কিন্তু জানে, যারা তাদেরকে চিনত। এখানে তো একটা সংখ্যার তারতম্য রয়ে গেছে। তো এইভাবে আসলে আরো অনেকেই রয়েছে যে যারা মনে করেন যে গ্রামে একবারে অনেক পেরিফেরিতে এমন জায়গায় থাকেন যে যেখান থেকে তার আসলে তথ্যগুলো ঠিকভাবে পৌঁছিয়ে দেওয়াটাও সম্ভব হয় না। এক্ষেত্রে যেমন আমরা আশা করেছিলাম যে অনেক রাজনৈতিক দল যেগুলো আছে, যাদের ওয়ার্ড, ইউনিয়ন সব জায়গাতে তাদের কমিটি রয়ে গেছে, তারা এই ব্যাপারে সহযোগিতার হাত বাড়ানোর কথা আমরা আশা করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আমরা সে ধরনের কিছু পাইনি। শুধুমাত্র তাদের কিছু কর্মীকে
এই লিস্টের অন্তর্ভুক্ত করণের বাইরে আমি যদি উদাহরণ দিই, একজন আহত, সে মাথায় প্যালেট নিয়েছিল, সে মারা গেল, ইন্তেকাল করলো, শহীদ হলো, সেটা কিন্তু একটা বড় সংবাদ হয়েছিল। সে বাউফলের একজন ছিল, সে পটুয়াখালীর। তো পটুয়াখালীর বাউফলে আসলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে লোক জনবল তো অনেক কম, সে বাউফলে তো গিয়ে ওই জায়গাটাতে যোগাযোগ করাটা সম্ভব হয়নি। কিন্তু যে আহত ছিল সেও কিন্তু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এসে বলে নাই যে সে আহত বা তার মাথার মধ্যে প্যালেট রয়ে গেছে, তার এই ধরনের সমস্যা হচ্ছে, তার চিকিৎসার ব্যবস্থা করা দরকার। তো এই যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের তো এখানে ঠিকই কমিটি আছে, তারা তো চাইলে পারতো যে এই আহতদের যেই তথ্যগুলো সেগুলো নিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সুন্দরভাবে পৌঁছে দেওয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুন্দরভাবে পৌঁছে দেওয়া, যাতে তাদের এই ভুক্তভোগীটা সংখ্যাগুলো কমতে পারে। কিন্তু আপনারা বা আমরা কি কেউ দেখেছি এই ধরনের কোনো ইনিশিয়েটিভ? হয়তোবা আমরা একটি দলকে দেখেছি যারা প্রত্যেকটা শহীদের কাছে গিয়ে পৌঁছেছে, তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। তারা আমাদের আগেও, এই সরকারের আগেও তারা গিয়ে প্রত্যেকটা শহীদ পরিবারের কাছে পৌঁছেছে, তারা সাহায্য করেছে। হয়তোবা তারা এখন আহতদেরকেও সাহায্য করছে। তাদের মতন অন্য দলগুলোকেও তো আসলে এগিয়ে আসার প্রয়োজন ছিল। হ্যাঁ, আজকে আমরা যখন কথা বলছি, আমাদের ক্যামেরার পেছনে একজন আছেন, রিয়াদ বিন সাদ। তিনিও এই জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন, তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এবং আমাদের এখানেই আরেকজন যিনি সঞ্চালনা করেন আরেকটি অনুষ্ঠান, আমাদের আর্টিকেল 39, সেটাও একটা টকশো, একটা আয়োজন, সে যিনি সঞ্চালনা করেন, কাজী উপমা মিম, তিনি তার মাথায় যেটাকে বলা হয় কোপ দেওয়া হয়েছিল এবং তাকে কারণে অপারেশন করতে হয়েছে, তার মাথার চুল ফেলে দিতে হয়েছিল এবং তিনি খুব ক্রিটিক্যাল একটা জায়গা পর্যন্ত গিয়েছিলেন, সেখান থেকে তিনি ফিরে এসেছেন, তিনি বেঁচে আছেন। অথচ তাদেরকে, মানে তাদের কাছে আসলে রাষ্ট্র বা জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটাই বলেন না কেন, রাষ্ট্র তাদের কাছে আসলে পৌঁছায়নি। এবং আমি দু একবার তাদের কাছ থেকে আমি যখন জিজ্ঞেস করেছি যে তাদের সাথে রাষ্ট্র কোনো ধরনের যোগাযোগ করেছে কিনা বা কোনো ধরনের সহযোগিতা বা অন্তত খোঁজ নেওয়ার ব্যাপারটা হয়েছে কিনা, এবং তখন নেগেটিভ উত্তরটা এসছে যে আসলে এই ধরনের কোনো চেষ্টা হয়নি, বরং তাদেরকে অনেকেই পরামর্শ দিয়েছেন যে আপনি যান আপনার কথা বলতে। আমি জুলাই অভ্যুত্থানে এই রাষ্ট্রকে বাঁচাতে, স্বৈরাচারের হাত থেকে মুক্ত করতে আমি লড়াই করেছি, জীবন দিতে গিয়েছি। আমি তো এই চিন্তা করিনি, মুগ্ধ নিশ্চয়ই চিন্তা করেনি যে শহীদ হবার পর তিনি আসলে কি পাবেন, কারণ মুগ্ধ যেদিন জীবন দিয়েছেন তারও আরো অনেক দিন পরে, বেশ কটা দিন পর শেখ হাসিনা পালিয়ে গেছেন। সুতরাং মীর মুগ্ধ জানতেন না যে আসলে শেখ হাসিনা যাবেন। শেখ হাসিনা চলে না যেতেন তাহলে মুগ্ধদের তো সম্মান করতে দূরের কথা, তাদেরকে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত করা হতো। আপনাদের পরিবারকে কি ধরনের অত্যাচার নিপীড়ন সহ্য করতে হতো সেটা আমরা নিশ্চয়ই জানি, হয়তো দেশেই থাকতে পারতেন না। ফলে যারা জীবন দিতে গেছে, যারা ওই লড়াইয়ে গেছে, তারা এরপরে কি পাবে সেই প্রত্যাশা নিয়ে তো যায়নি। ফলে এখন যদি তাদেরকে বলা হয় আপনি নিজে থেকে যোগাযোগ করেন, তাহলে তারা নিশ্চয়ই সেটাকে অসম্মান হিসেবে নেবেন, এটাই স্বাভাবিক। আপনাকে অনেক ধন্যবাদ, আবারও হয়তো আপনার সাথে কথা হবে। এবং আসলে শুরুর দিকে অনেক কথা বলবার মানে ইচ্ছে ছিল, কিন্তু একদম শুরুতে আপনি আপনার পরিবারের যে অভিজ্ঞতার কথাটা বললেন, সে সময় মানে কিছুটা আমি নিজেও একটু এলোমেলো হয়ে গেছি। কারণ আমার পরিবারেও আমার মা আছে, বাবা আছেন, এবং আপনি যেটা বলছিলেন যে আপনার মায়ের হার্টের একটা অংশ কাজ করে না, একদম হার্ট ফেইলিয়ার যেটা বলে, আমি আসলে এটার ভেতর দিয়ে গেছি অনেকদিন থেকে। আমার মায়েরও ঠিক একই একটা সময় সেটা 65% ছিল, যে 65% কাজ করে না, 35% কাজ করে। এটা যদিও এখন অনেকটাই মানে রিকভার করে অনেকখানি ভালোর দিকে আছেন, কিন্তু এখনো রাতে কখনো যদি ফোন বাজে তাহলে ভয় পাই, যেহেতু তিনি আমার সাথে, আমরা যেহেতু একসাথে থাকি না, ফলে রাতে যদি কখনো কোনো কল আসে তাহলে ভয় পাই যে আসলে কি ধরনের সংবাদ আসবে। ফলে যখন মায়ের কথা বলছিলেন, বাবার কথা বলছিলেন, তখন মানে এখানে আপনার সাথে কথা বলছি, কি কি প্রশ্ন করব সেগুলোই আসলে অনেক কিছুই ভুলে গেছে। তারপর আপনার সাথে কথা বলে ভালো লাগলো, নিশ্চয়ই আবারও কথা হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকেও আবার নিশ্চয়ই দেখা হবে। আজকে আর কিছু বলার মতো অবস্থা আসলে নেই। আমাদের মাঝে মীর মুগ্ধ আছেন, মীর মুগ্ধ থাকবেন। এই দেশ যতদিন থাকবে ততদিন মীর মুগ্ধরা বাঁচবেন। আমাদেরকে তাদের বাঁচিয়ে রাখতে হবে, কারণ তাদেরকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি
তাহলে আমরা আবারও হয়তোবা কোনো স্বৈরাচারের কবলে নিপতিত হব।